হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেল। দেখো, আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। দেখো, অনেকেই হয়তো এনটিপিসির জন্য ফর্ম ভরেছো, অনেকেই এনটিপিসিকে টার্গেট করে রেখেছো যে আমাদের একটা যেন সরকারি চাকরি হয় এবং তাও যেন আমাদের রেলে হয়। তো সেই রেলে সরকারি চাকরির যে স্বপ্ন, সেই স্বপ্নকে সফল করার জন্য আড্ডা 24/7 তো তোমাদের সঙ্গে সব সময় আছে। পাশাপাশি আমি রয়েছি তোমাদের সাথে স্ট্যাটিক জিকে এবং জিএস এর পোর্শন নিয়ে। তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো যে আমি কিভাবে ক্লাসে আমার বিকেল 4টে থেকে এই চ্যানেলে ক্লাস যায়, এবং তোমরা সকলেই জানো যে সেখানে কিভাবে আমি এমসিকিউ প্র্যাকটিস করাই, সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেনকে ধরে ধরে সেখানে কিভাবে আলোচনা করি। তাই যারা এখনো আমার ক্লাস না দেখে থাকো তারা অবশ্যই গিয়ে বিকেল 4টের সময় সোম থেকে শনি এই চ্যানেলে আমার যে জিকে জিএস এর ক্লাস হয় সেটা দেখবে। তার পাশাপাশি তোমরা তো জিকে জিএস এর জন্য একটা প্রস্তুতি নিচ্ছ। কিভাবে সেই প্রস্তুতিটা নিলে আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর করতে পারবো সেটারই একটা সন্ধান আমি তোমাদের এই আজকের ভিডিওতে দেব। ঠিক আছে? অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলে ম্যাম যে কিভাবে জিকে জিএস পড়লে, কারণ ওটা একটা বিশাল বড় সমুদ্র, সেটার মধ্যে থেকে কোন কোন জায়গাগুলো পড়লে আমি ম্যাক্সিমাম স্কোর তৈরি করতে পারবো, ম্যাক্সিমাম স্কোর আমি এক্সাম থেকে তুলে আনতে পারবো, তারই একটা খুব ভীষণই হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা যদি দেখো তাহলে কিন্তু আমি এখানে সমস্তটা খুব ডিটেলে আলোচনা করেছি, তাই প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি জানি তোমরা চাকরি পাবে এবং তোমাদের এটাই স্বপ্নটা সফল করতে আমি আজকে এসেছি এখানে, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়লে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। তাই যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। খুব বেশি বড় হবে না, জীবনের অনেক ফালতু সময় নষ্ট করো, তার মধ্যে থেকে 15টা মিনিট সময় দিয়ে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নাও। তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। কোথা থেকে কি সোর্স থেকে পড়বে, কিভাবে পড়বে, সমস্ত কিছু ডিটেলে আমি এখান থেকে বলে দেবো। তো চলো শুরু করছি আমাদের বিষয়। দেখো, প্রথমেই একটা জেনারেল ধারণা আমরা একটু নিয়ে নিই, যেটা তোমরা সকলেই জানো, তাও আমি আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই বা বলে দিই যে আমাদের যে আরআরবি এনটিপিসির এক্সাম, সেই এক্সামের যে সেকশন ডিভিশন রয়েছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, রিজনিং, এই তিনটে টোটাল আমাদের সেকশন থাকে। এখানে কোনো ইংলিশের গল্প নেই, তাই জন্য ইংলিশ নিয়ে যারা ভয় পাও তাদের এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। আমাদের ম্যাক্সিমাম স্কোর কোথা থেকে উঠতে পারে? তিনটে থেকেই উঠতে পারে। এবার ম্যাথস অনেক সময় ভ্যারি করে, অনেকে ম্যাথসে ভয় পায়, তাহলে আমরা কেমন করে নাম্বার তুলবো? অবভিয়াসলি জিএস হচ্ছে একটা এমন পোর্শন যার মধ্যে আমাদের স্ট্যাটিক জিকে থাকছে, যার মধ্যে আমাদের জিএস এর একটা মেন হিউজ পার্ট কিন্তু ঢুকে থাকছে। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, একটা বড় পোর্শন ঢুকে থাকে। কিন্তু প্রত্যেকটা সেগমেন্টই আমাদের ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। এবার কোন জায়গা থেকে কিভাবে পড়লে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি ভালোভাবে সেই বিষয়গুলো তৈরি করে নিতে পারবো এক্সাম ওরিয়েন্টেড ভাবে, সেগুলোই আজকে বলবো। দেখো, জিএস থেকে আমাদের ম্যাক্সিমাম স্কোর কিন্তু দেখায় যে 40 নাম্বার এবং 40টা প্রশ্ন। তাহলে এই 40টা প্রশ্নের মধ্যে আমাদের অ্যাভারেজ যদি আমরা ধরি যে আমাদের 35 বা 32 বা 35 এরকম যদি একটা স্কোর আমরা করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সেটা কিন্তু খুবই ভালো হবে। তাহলে কেমন করে এই স্কোরটা আমরা করতে পারবো? সবার প্রথমে বলি, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করো। যে প্রশ্নটা জানো সেটারই উত্তর করো, যেটা জানো না সেটার উত্তর করার দরকার নেই। কারণ জিএস এর নেগেটিভ মার্কিংয়েই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই হোঁচটটা খায়। তাই জন্য জিএস এ আমাদের এমনই টার্গেট রাখতে হবে যে আমরা কিন্তু, কারণ দেখো ম্যাথস আর রিজনিং এখানে উত্তর আমাদের যদি মিলে যায় তাহলে তো আমরা বুঝতেই পারি যে এই ম্যাথসের এই উত্তর মিলে গেল, এই রিজনিং এর এই উত্তর মিলে গেল। কিন্তু জিএস এর তো সেটা হয় না। জিএস এর মধ্যে কনফিউশন তৈরি হয়, দুটো অপশনের মধ্যে মনে হয় যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে। তাই এই কনফিউশনের মধ্যে আমরা কিন্তু খবরদার পড়বো না। এই কনফিউশনের মধ্যে, এই ফাঁদের মধ্যে পা দিলেই আমাদের সর্বনাশ। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। তাই নেগেটিভ মার্কিং সবার আগে আমরা অ্যাভয়েড করব। নো নেগেটিভ মার্কিং, এইটা আমরা একদম যেন মনে রাখি।
ঠিক আছে, নেগেটিভ মার্কিংকে বড় ক্রস করে রাখো। তাহলে 40 নাম্বারের মধ্যে যদি আমরা অ্যাভারেজ 32 থেকে 35 তুলে ফেলতে পারি, তাহলে দেখো আমাদের মার্কসটা কিন্তু ওখানেই ভ্যারি করবে। কারণ ম্যাথস রিজনিং প্র্যাকটিস করে করে অনেকেই হয়তো সেখানে ম্যাক্সিমাম স্কোর করতে পারে, কিন্তু মেন কোথায় আটকায় গিয়ে জিএসএ। তো চলো জিএসটা আমরা দেখে নিই। দেখো সিবিটি 1-এ আমাদের 40 নাম্বার থাকছে, সিবিটি 2-তে আমাদের 50 নাম্বার থাকছে, 50টা প্রশ্ন থাকছে। তাহলে মানে পুরো একটা অর্ধেক মানে 50% নাম্বারই আমাদের ভ্যারি করছে এই জিএস থেকে। ঠিক আছে, তো চলো দেখে নিই আমরা কেমন করে সমস্তটা আমরা রেডি করতে পারি। এখানে আমি তোমাদের একটা ওভারভিউ দিয়েছি যেটা বিগত বছরের শিফট থেকে। বিগত বছরের শিফট ওয়াইজ যদি আমরা দেখি, একটা অ্যাভারেজ ওভারভিউ দেখো, যদি আমরা সাবজেক্টের দিকে দেখি, ফার্স্টেই আমাদের চলে আসছে কি, ফার্স্টেই আমাদের আসছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে আমরা দেখলাম যে আমাদের মোটমাট 8 থেকে 10টা প্রশ্ন আসছে। এটা কিন্তু কম নয়। স্ট্যাটিক জিকে তার মানে কতটা ওয়েটেজ নিয়ে থাকছে এনটিপিসিতে তোমরা জাস্ট ভেবে দেখো। আমাদের স্ট্যাটিক জিকে কিন্তু প্রথমে সব থেকে ভালোভাবে তৈরি করতে হবে। দুটো মেন জিনিস সব থেকে ভালোভাবে তৈরি করতে হবে, একটা হলো স্ট্যাটিক জিকে, আরেকটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এই দুটো জায়গা যদি আমাদের তৈরি হয়ে গিয়ে থাকে, যদি আমরা এখানে আমি হাইয়েস্টটাই ধরলাম, যদি এখান থেকে আমাদের 10 নাম্বার উঠে যায় এবং পরে গিয়ে আমরা দেখছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেও কিন্তু আমাদের মোটামুটি 8টা প্রশ্ন আসছে, তাহলে এই 8 নম্বর আর এখানে 10 নম্বর মানে টোটাল 18 নম্বর। ঠিক আছে, আমরা যদি অ্যাভারেজ 15 থেকে 18 নম্বর এই স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলে ফেলতে পারি, তাহলে আমাদের মার্কসটাও কিন্তু সেইভাবে অনেকটা উপরের দিকে উঠে যাবে। এইবার বাকিগুলো দেখি। দেখো হিস্ট্রি থেকেও আমাদের একটা ভালো মতো প্রশ্ন আসে, ভালো মতো জায়গা আমাদের হিস্ট্রি থেকে আসে, কিন্তু হিস্ট্রির আবার অনেকগুলো ভাগ আছে, যেমন অ্যানশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বলবো। তো হিস্ট্রি থেকেও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি শিফট ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে পরে 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু হিস্ট্রি থেকেও আসছে। তারপর দেখো পলিটি থেকে আমাদের মোটামুটি 3টে প্রশ্ন আসছে। আমরা যখন তৈরি করব তখন আমরা হিস্ট্রি আর পলিটিকে একটু মিলিয়ে তৈরি করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন হিস্ট্রির যদি মডার্ন সাইডটা আমরা পড়ি, সেই মডার্ন সাইডটা পড়তে গেলেই আমাদের ভারতের স্বাধীনতা আসবে। ভারতের স্বাধীনতা আসার পরেই কিন্তু আমাদের কনস্টিটিউশন লেখা বা সংবিধানের জায়গাটা চলে আসে। এইবার আমাদের ওই পলিটির মধ্যেই সেই বিষয়টা পড়ে যাচ্ছে যে কবে সংবিধান লেখা হয়েছিল, কবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়, সেই অ্যাসেম্বলিতে কারা কারা সদস্য ছিলেন এবং কিভাবে সেই সংবিধান আমাদের প্রকাশিত হলো, সেই সংবিধানে আমাদের কতগুলো আর্টিকেল আছে, কতগুলো শিডিউল আছে, এবং অল দ্য ডিটেলস যেগুলো আমরা পলিটির মধ্যে পড়ি, আমরা কিন্তু হিস্ট্রির সঙ্গে সঙ্গে গল্পের মতো করে মার্চ করে ওই বিষয়টুকু দেখতে পারি এনটিপিসির ক্ষেত্রে। ঠিক আছে, চলো এর পরের দিকে যদি আমরা যাই, তাহলে দেখব জিওগ্রাফি থেকেও মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন আমাদের দিচ্ছে। তারপরে ইকোনমিক্স থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসছে। তারপর ফিজিক্স থেকে মাত্র 2টো, কেমিস্ট্রি থেকে 2টো থেকে 3টে। তাহলে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে যদি ধরি, তাহলে আমাদের ওই মোটমাট 4 থেকে 5টা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, 4 থেকে 5টা প্রশ্ন আমাদের টোটাল ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে আসছে, কিন্তু বায়োলজি একাই দেখো 3 থেকে 4টে প্রশ্ন নিয়ে আসছে। অর্থাৎ বায়োলজির মধ্যে কিন্তু আমাদের ওই রোগের বিষয়টা পড়ে যাচ্ছে, যে কোন রোগ হয়, কি হয়, ওই জায়গাগুলো কিন্তু আমাদের বায়োলজির মধ্যে পড়ছে, এবং বায়োলজি কিন্তু একটা ভালো ওয়েটেজ নিয়ে আছে। মানে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে আমরা যে কটা কোয়েশ্চেন পাচ্ছি, বায়োলজি থেকে একাই আমরা কিন্তু সেই ততগুলো কোয়েশ্চেন পাচ্ছি। তাই জন্য ফার্স্ট কি করতে হবে, যখনই আমরা সায়েন্স নিয়ে পড়বো, তখনই আমাদের প্রথমে এই বায়োলজিটা ভালো করে তৈরি করে ফেলতে হবে, কারণ বায়োলজি থেকেই আমাদের ম্যাক্সিমাম স্কোরটা উঠে যাচ্ছে। তারপর গিয়ে আমরা ফিজিক্স কেমিস্ট্রিটা পড়বো। ঠিক আছে, তো সায়েন্সের দিকটা আমি যাব না, সায়েন্সটা বাদ রেখে বাকিগুলো আলোচনা করি। কম্পিউটার থেকে 2 থেকে 3টে প্রশ্ন আসবে। কম্পিউটারের মধ্যেই যদি আমরা সায়েন্স টেকনোলজিটাকে ধরি, অর্থাৎ সায়েন্স টেকনোলজি বলতে মানে এই বিষয়টার কথা বলছি, এখানে মূলত কি আসে, এখানে মূলত তোমার ইসরো, ডিআরডিও, তারপর তোমার এই যে অর্গানাইজেশনগুলো রয়েছে, এখান থেকে ধরো নতুন কোনো ডিআরডিও নতুন কোনো মিসাইল নিয়ে এলো, বা ইসরো থেকে নতুন কোনো রকেট উৎক্ষেপণ করা হলো, বা নতুন কিছু মিশন আনা হলো। তো যেরকম আমাদের চন্দ্রায়ন 3 এসছিল, সেরকমভাবে নতুন কোনো মিশন আনা হলো, যেমন আদিত্য L1,
তাই তো। তো এই ধরনের বিষয়গুলো আমাদের দেখতে হবে কিন্তু সায়েন্স টেকনোলজি থেকে। তাহলে সায়েন্স টেকনোলজি থেকে আমরা মূলত দেখতে পাচ্ছি ইসরো, ডিআরডিও, নাসা এবং অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের যে ইম্পর্টেন্ট কিছু ইনভেনশন যদি হয়ে থাকে তাহলে সেইগুলো আমাদের পড়তে হবে। ধরো নতুন কোনো রকেট লঞ্চ হলো, নতুন কিছু ইনভেন্ট করা হলো, তো সেইগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বিষয়টা কি গেল, যে আমরা কি হলো ওবিএস আমি শুট করছি রেকর্ড। তো এরপরে আমাদের কি দেখতে হবে না, আমরা এই হিস্ট্রি পলিটির মধ্যে মানে স্ট্যাটিক জিকে ছাড়াও, স্ট্যাটিক জিকে বাদ দিয়েও আমরা কি করব না কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে একটু নজর দেব, যেটা তোমাদেরকে আমি আগেই বললাম যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো জায়গা কিন্তু আমাদের ভালো করে তৈরি করতে হবে। স্ট্যাটিক জিকে তোমরা কোথা থেকে তৈরি করবে? স্ট্যাটিক জিকের জন্য তোমাদের আমাদের অ্যাপে বন্দে ভারতের একটি বই রয়েছে, ঠিক আছে, সেখানে তোমরা স্ট্যাটিক জিকে তৈরি করতে পারো। বন্দে ভারতের বই রয়েছে, সেখান থেকে তোমরা স্ট্যাটিক জিকে পড়তে পারো। আর কোথা থেকে পড়বে? 4টের সময়, বিকেল 4টের সময় সোম থেকে শনি, ঠিক আছে, মানডে টু স্যাটারডে আমার ক্লাস যায়, মানডে টু স্যাটারডে আমার ক্লাস যায়। সেই ক্লাসটা তোমরা করতে পারো ওয়াইটিতে, ঠিক আছে, ওয়াইটিতে মানে ইউটিউবে আমার এই চ্যানেলে ক্লাস যায় বিকেল 4টে থেকে। সেখানে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস হয়, খুব ভালো প্রশ্ন নিয়ে আসা হয়, সেখান থেকে তোমরা প্র্যাকটিসটা করতে পারো। আর পড়ার জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো। যদি কেউ আড্ডা অ্যাপ থেকে এই বইটা কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগও করতে পারো। আমার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যদি তোমরা একটা হাই লিখে পাঠাও তাহলে তোমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যেতে পারবে এবং সেখানে আমি তোমাদের সমস্ত কিছু গাইড করে দিই, সেখানে সমস্ত কিছু ক্লাসের পিডিএফও আমি প্রোভাইড করে দিই, যেখান থেকে তোমরা তোমাদের প্র্যাকটিসটা আরও এনহ্যান্স করতে পারবে। বোঝা গেল? তাহলে কিভাবে, কোথা থেকে কি করে প্র্যাকটিস করব সমস্ত কিছু বোঝা গেল। এরপর যদি তোমরা চাও যে না ম্যাম আরও ডিটেলে পড়বো, তোমাদের জন্য এনসিইআরটি বই রয়েছে, তাছাড়াও লুসেন্টের বই আছে, সেগুলোও তোমরা ফলো করতে পারো চাইলে, ঠিক আছে। তো আমি বলবো যে এক গাদা রিসোর্স না ফলো করে একটাই রিসোর্স ফলো করো, সেটাকেই 1000 বার ধরে পড়ো, সেটাকেই 100 বার ধরে রিভিশন দাও, তবেই কিন্তু কোনো একটা বিষয় আমাদের মাথার মধ্যে ঢুকবে। 1000টা জায়গা থেকে পড়লে সমস্ত কিছু ঘেটে ঘ হয়ে যাবে। এইটা তোমাদের কাছে আমার একটা সাজেশন, ঠিক আছে। তাহলে আর এইটা যদি অ্যাপ থেকে বন্দে ভারত বই নাও বা আমাদের যে ব্যাচ আছে আমাদের সেই ব্যাচও নিতে পারো। তো আমি বইয়ের কথাই যদি বলি তাহলে পরে তোমাদের জন্য একটা স্পেশাল কোড রয়েছে। সেই কোডটা কি? সেই কোডটা হলো Y1012। এই কোড দিয়ে যদি তোমরা নাও যে কোনো ব্যাচ, বই, হোয়াট এভার, Y1012 এই কোডটা যদি নাও তাহলে তোমাদের কিন্তু অনেকটা প্রাইস ডিসকাউন্ট পড়বে। তো এটা গেল আমাদের এইখানের বিষয়টা। এবার আমরা চলে আসি এরপরে যে স্ট্যাটিক জিকে থেকে আমরা যদি একটু অ্যানালিটিক্যালি দেখি তাহলে বিগত বছর থেকে আমাদের কতগুলো প্রশ্ন এসছে, কতগুলো বিষয় নিয়ে আমরা চর্চা করতে তাহলে এই বছর শুরু করব যে আমরা ম্যাক্সিমাম স্কোরটা করতে পারবো। একটু দেখে নাও স্ট্যাটিক জিকে থেকে যদি আমরা দেখি বিগত বছরের কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে বা কোন কোন চ্যাপ্টারের উপর আমাদের বেশি করে আলোকপাত করতে হবে। ফার্স্ট ইন ইন্ডিয়া বা ওয়ার্ল্ড, অর্থাৎ প্রথম কোন ব্যক্তিত্ব, সেটা ভারতের মধ্যে হতে পারে, বিশ্বের মধ্যে হতে পারে। কেমন করে পড়বো? ধরো প্রথম কোনো ব্যক্তি বা প্রথম কোনো মহিলা চাঁদে গেছেন, তার নাম। কোনো প্রথম মহিলা এভারেস্ট জয় করেছেন বা কোনো প্রথম মহিলা বা পুরুষ এভারেস্ট জয় করেছেন, তার নাম। এই ধরনের বিষয়গুলো আমাদের পড়তে হবে। প্রথম যেটাই হচ্ছে যে ব্যক্তি বা যে মহিলা করে থাকছেন তার নাম এবং কোন বিষয়ে তিনি প্রথম, এই দুটো জায়গা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের ডান্স আসছে। ডান্সটা হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে পড়ছে। ডান্সের মধ্যে কিন্তু আমাদের দুটো জায়গা দেখতে হবে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল এবং আরেকটা হচ্ছে ফোক ডান্স। ফোক ডান্স আমরা স্টেট ওয়াইজ দেখব, কোন স্টেটের কোন ফোক ডান্স বিখ্যাত সেইগুলো আমাদের দেখে নিতে হবে। এইটা দেখার মেন রিসোর্সই হলো PYQ
প্লাস আমার যে ওয়াইটির ক্লাস সেটা। এখানে কিন্তু ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আমি করিয়ে দিই সেগুলো বিগত বছর থেকে আসা প্রশ্ন, অর্থাৎ ওখানে তোমাদের কোন কোন ফোক ডান্স পড়তে হবে সেগুলো কিন্তু ওখানে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস দেখলাম। স্পোর্টস আলাদা করে বলার কিছু নেই, স্পোর্টস থেকেও আমাদের প্রচুর প্রশ্ন আসে। স্পোর্টস কিন্তু একটা মেন সেগমেন্ট যেখানটা আমাদের দেখে যেতে হবে, ক্রিকেট, ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন এবং অন্যান্য যে সমস্ত স্পোর্টসগুলো রয়েছে, ফর্মুলা 1, এই ধরনের সমস্ত কিছু আমাদের দেখতে হবে। বুকস অ্যান্ড অথার ভেরি ইম্পর্টেন্ট জায়গা, দুটো পোর্শন আমরা বুকস অ্যান্ড অথার থেকে দেখব। একটা হচ্ছে হিস্টোরিক্যাল, অর্থাৎ পুরনো মানে সংস্কৃত যে সাহিত্যগুলো রচিত হয়েছিল, পুরনো বই যেগুলো, সেগুলো। তার সঙ্গে সঙ্গে আমাদের বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি যেগুলো বর্তমানে রচিত হচ্ছে বা আগে রচিত হয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদেরকে কভার করতে হবে একদম ডিটেলে। কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো ধরে ধরে পড়বে, সেই জায়গাগুলো একটা একটা করে তৈরি করো। বা আমি জানি যারা হয়তো লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছ বা একদম এক্সামের দোরগোড়ায় আর 1 মাস কি 2 মাস বাকি আছে এরকমভাবে নিজেদেরকে প্রিপারেশন নিতে চাইছো, তাহলে তারা এইভাবে টপিক ওয়াইজ ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, পিওয়াইকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, নেক্সট ফেমাস পার্সোনালিটি। ফেমাস পার্সোনালিটি যেখানে যে কোনো মানুষ বা যে কোনো ব্যক্তি যারা খুব বিখ্যাত, তাদের লেখা, তারা কি অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের যদি কোনো বই লেখা হয়ে থাকে বা তাদের নামে যদি কোনো অ্যাওয়ার্ড হয়ে থাকে, যেরকম মেজর ধ্যানচাঁদ পুরস্কার আমরা দেখতে পাই, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো যদি দেখো তাহলে পরে ফেমাস পার্সোনালিটি তোমাদের তৈরি হয়ে যাবে। সেকেন্ড, ইম্পর্টেন্ট ডে। ইম্পর্টেন্ট ডে এর মধ্যে আমরা কিন্তু থিমটাও দেখব যে 2025 সাল বা 2024 সাল থেকেই আমরা এই বিষয়টা দেখব, কারণ আমাদের এক্সাম 2025-এর মাঝ বরাবর হবে, ধরে নিচ্ছি আমি মে জুন জুলাই মাসে যদি হয়, তাহলে পরে আমাদের 2025-এর মানে বিগত 1 বছরের থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ডে ফলো করে আসতে হবে। স্টেট রিলেটেড জিকে মানে আমি কিন্তু এই মুহূর্তে আড্ডা 24/7-এর বেঙ্গলি চ্যানেলে একটা স্টেট সিরিজ শুরু করেছি। তার আগে আমার দুটোর সময় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে আমার কিন্তু তার আগে এই সমস্ত বিষয়গুলোর ওপর, অর্থাৎ তোমরা যে এখানে যে পয়েন্টগুলো দেখছো এই সমস্ত বিষয়গুলোর ওপর একটা প্লেলিস্ট তৈরি করা আছে, একটা ম্যারাথনও করা আছে। যাবে, গিয়ে প্লেলিস্টটা দেখবে, চেক করবে প্রত্যেকটা কোয়েশ্চেন। যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস করোনি তারা প্রত্যেকটা কোয়েশ্চেন ওখান থেকে প্র্যাকটিস করো, দেখবে প্রচুর কমন পাবে পরীক্ষায়। ঠিক আছে, তো স্টেট রিলেটেড জিকে আমাদেরকে পড়তে হবে। প্রত্যেকটা স্টেটের জাতীয় পশু, প্রথম রাজ্যপাল, প্রথম মুখ্যমন্ত্রী, সেই স্টেট কেন বিখ্যাত, সেই স্টেটে সব থেকে বেশি কি উৎপাদন করা হয়, এভরিথিং, তার কোনো ডাকনাম আছে নাকি, এই সমস্ত কিছু আমাদের দেখতে হবে। তারপর অর্গানাইজেশন, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল, এটাও একটা আর্ট অ্যান্ড কালচারের পার্ট। উৎসব, কোন রাজ্যে কোন উৎসব বিখ্যাত, কোন জায়গায় কোন উৎসব বিখ্যাত, সেটা আমাদের দেখতে হবে। দেন আসছে অ্যাওয়ার্ডটাও আমাদের ভালো করে পড়তে হবে, কে কোন অ্যাওয়ার্ড পেলো, কোন অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, পুলিৎজার পুরস্কার, বুকার পুরস্কার, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, প্রত্যেকটা আমাদের দেখতে হবে। বোঝা গেল? সেকেন্ড, চলে আসি আমাদের আর্ট অ্যান্ড কালচারের পার্ট। আমি অর্ধেক আলোচনা করে দিয়েছি। মিউজিক আর ইনস্ট্রুমেন্ট, এই দুটো আরো দুটো পার্ট, একটা হলো মিউজিক এবং আরেকটা হলো ইনস্ট্রুমেন্ট। কে কোন মিউজিকের সঙ্গে জড়িত, কে কোন ঘরানার সাথে জড়িত, এই ঘরানা ওয়াইজ আমাদের কিন্তু মিউজিকগুলোকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ইনস্ট্রুমেন্ট, কে কোন বাদ্যযন্ত্র বাজান, এই জায়গাটা তৈরি করতে হবে। সেকেন্ড, স্কিমের মধ্যে ম্যাক্সিমাম আমরা গভর্নমেন্ট স্কিমগুলোকেই একটু দেখে যাব, রিসেন্ট যেগুলো হয়েছে। তো এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও দেখতে পারি যে রিসেন্ট কোনো স্টেটে যদি কোনো বিখ্যাত স্কিম লঞ্চ করা হয়, যেরকম লাড়কি বাহিন যোজনা, এই ধরনের স্কিমগুলো যদি লঞ্চ করা হয়ে থাকে সেগুলো আমাদের দেখতে হবে। নেক্সট, অ্যাব্রিভিয়েশন মানে কোনো একটা শর্ট ফর্ম, তার ফুল ফর্ম আমাদের জিজ্ঞাসা করবে সেইটা। ফেমাস রিলিজিয়াস প্লেসেস, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত, বেলুড় মঠ কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্নগুলো ফেমাস যে সমস্ত আমাদের রিলিজিয়াস প্লেস রয়েছে সেগুলো জিজ্ঞাসা করতে পারে। এইবার দেখো প্রোটেক্টেড এরিয়ার মধ্যে, এইটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রোটেক্টেড এরিয়া। এর মধ্যে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রামসার সাইট, মেজর জায়গা, এগুলোকে অবশ্যই করে পড়তে হবে। বর্তমানে কতগুলো টাইগার রিজার্ভ আছে, টাইগার রিজার্ভ এখানে লিখে দিই আমি, টাইগার রিজার্ভ, বার্ড স্যাংচুয়ারি, এই জায়গাগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে।
ঠিক আছে, তাহলে স্ট্যাটিক জিকে থেকে মোটামুটি আমরা যদি দেখি লামসাম আমাদের 15 থেকে 16টা জায়গা খুব ভালো করে তৈরি করলে আমরা কিন্তু 10-এ 10 মার্কস তুলে ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। আর স্ট্যাটিক জিকে যখনই তৈরি করব তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা তৈরি করে নিতে থাকবো। ওকে, সেকেন্ড যে জায়গাটা, এটা খুব দ্রুত বলে দিই, হিস্ট্রি থেকে আমাদের মেজরলি 3টে পার্ট হয়, অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি। অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে আমাদের সিন্ধু সভ্যতা, আমাদের যে বেদের ভাগগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখতে হবে। তারপর মিডিয়েভেলে যদি আমরা যাই তাহলে সেখানে আমাদের যে সুলতানি সাম্রাজ্য, সেই সুলতানি সাম্রাজ্যের কে কোন সুলতান, প্রথম সম্রাট, শেষ সম্রাট, প্রথম সুলতান, শেষ সুলতান, এইগুলোকে দেখতে হবে। নেক্সট মডার্ন, এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। মডার্নের পোর্শনটা, মডার্ন থেকে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে কোন কোন ফ্রিডম ফাইটার রয়েছেন, তারা কোন দল তৈরি করেছেন, কোন বিখ্যাত ইভেন্ট সেই সময় আয়োজিত হয়েছে, সংবাদপত্র থেকে শুরু করে ম্যাগাজিন থেকে শুরু করে কোনো বিখ্যাত বই, এই ধরনের জায়গাগুলো আমাদের ফ্রিডম ফাইটার এবং অ্যাসোসিয়েট ইনফরমেশন থেকে তৈরি করে নিতে হবে। ভীষণ মানে আমাদের খুব সূক্ষ্মভাবে জায়গাগুলো দেখতে হবে এবং খুব ক্লেভারলি, মানে খুব চালাকের সাথে, খুব চতুরতার সাথে কিন্তু সেখান থেকে পয়েন্টগুলোকে জাস্ট ছোট 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 করে তৈরি করে দেব। নেতাজি কোন দল তৈরি করেছিলেন তার কোনো লেখা যদি বই থাকে দেখে নিলাম। বি.আর. আম্বেদকর তিনি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন দেখে নিলাম। জওহরলাল নেহেরু সেম। এমকেজি মানে আমাদের মহাত্মা গান্ধী তিনি কি করেছেন সেম। ওরকম ভাবে আমাদের পড়তে হবে, ঠিক আছে। মেজর যে সমস্ত ফ্রিডম ফাইটার তাদের নাম এবং তাদের কন্ট্রিবিউশন। লাস্টলি ইকোনমিক্সের দিকে যদি যাই তাহলে আমাদের আরবিআই, এসবিআই, ব্যাংকিং সিস্টেম, সেখানে বর্তমানে কে কোন দায়িত্বে রয়েছেন, কে কোনভাবে তাদের এস্টাবলিশমেন্ট ইয়ার, তাদের হেডকোয়ার্টার কোথায়, এই জায়গাগুলো আমাদের এখান থেকে দেখতে হবে। খুব বেশি ডিপলি একদম ইকোনমিক্সের কোর জায়গা পড়তে হবে না, খুব কম কোয়েশ্চেন আছে, মাত্র দেখালাম তোমাদের 2 থেকে 3টে প্রশ্ন আসে, তো খুব বেসিক জায়গাগুলি আমাদের ইকোনমিক্স থেকে তৈরি করতে হবে। আর ফেমাস যে জায়গাগুলো এইখানে জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, এই যে ফর্মুলাগুলো রয়েছে, জাস্ট এই ফর্মুলাগুলো তোমরা দেখেছো, এখান থেকে জাস্ট ফর্মুলাগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট হচ্ছে পলিটির জায়গা। তোমাদের হিস্ট্রির সাথেই আমি বললাম পলিটিটা তৈরি করে নিতে পারো। সংবিধান কবে তৈরি করা শুরু হলো, সংবিধানের সঙ্গে সঙ্গে কারা কারা যুক্ত আছেন সেই জায়গাগুলো, সংবিধানে আমাদের কতগুলো শিডিউল রয়েছে, কতগুলো আর্টিকেল রয়েছে, সব থেকে বেশি দরকার যেটা সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। এই জায়গাটা আমাদের খুব বেশি দরকার। ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেখতে হবে কতগুলো রয়েছে, কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে পার্লামেন্টের বিষয়টাও একটুখানি দেখে নেবে, কোন নম্বর আর্টিকেলে রয়েছে, পার্লামেন্টে কি কি হয়, কি দায়িত্ব, কতগুলো ভাগ, সমস্ত কিছু জাস্ট ছোট্ট ছোট্ট ইনফরমেশন, এগুলো নোট ডাউন করতে করতে থাকবে। এরকম টপিক ওয়াইজ ধরে ধরে পড়বে, যে টপিকটা হয়ে যাবে এরম করে কেটে দেবে। জাস্ট পলিটির এই টপিকটা আমাদের হয়ে গেছে, কেটে দিলাম, আর্টিকেলের এই টপিকটা হয়ে গেছে, কেটে দিলাম, এরকম ভাবে পড়তে পড়তে যাও। আই থিঙ্ক লাস্ট যদি 1-1.5 মাস তোমাদের হাতে টাইম থাকে, তোমাদের পুরো বিষয়টা রিভিশন হয়ে যাবে, পুরোটা ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো জিকে জিএস পার্ট নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, এইভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়ো। একটা সপ্তাহ টাইম দাও যে আমি পুরো হিস্ট্রি কভার করব, বা দুটো বিষয় নিয়ে নাও, যে আমি একটা সপ্তাহের মধ্যে হিস্ট্রি আর ইকোনমিক্সটা ছোট পার্ট, তাহলে হিস্ট্রির সঙ্গে ইকোনমিক্স রাখলাম। আরেকটা পার্ট দেখে নাও যে আমি জিওগ্রাফির সঙ্গে পলিটি রাখলাম। এই ধরনের এইভাবে তোমরা তৈরি করতে পারো। আবার অথবা 2 সপ্তাহ রাখো, যে 2 সপ্তাহে স্ট্যাটিক জিকেটা কমপ্লিটলি তৈরি করে নেবে, কারণ স্ট্যাটিক জিকে কমপ্লিটলি তৈরি করে নিলে অনেকটা হেডেক কমে যায়। বাকি দিনগুলোতে যখন অন্যান্য সাবজেক্টগুলো পড়বে তখন স্ট্যাটিক জিকের জাস্ট এমসিকিউ আর পিওয়াইকিউ প্র্যাকটিস করতে থাকো, এইভাবে পড়তে থাকো। আচ্ছা, জিওগ্রাফি থেকেও মোটামুটি আমাদের স্টেট আমরা তো স্ট্যাটিক জিকে থেকেই কভার করে নিচ্ছি। মেজর রিভার বা ড্রেনেজ সিস্টেম সেটা,
এগ্রিকালচার, মিনারেল, এগুলো আমাদের একটু দেখতে হবে, কোন জায়গায় কোন খনিজ পদার্থ, কোন খনিজ দ্রব্য বিখ্যাত, সেগুলো দেখে নিতে হবে। তো এই গেল টোটাল আমাদের জিকে জিএস কিভাবে পড়বো ম্যাম, তার একটা কমপ্লিট গাইডেন্স, কমপ্লিট স্ট্র্যাটেজি। আশা করি তোমাদের ভীষণ উপকার হবে। এইভাবে যদি তোমরা পড়ো একটা সময় দিয়ে, একটা সপ্তাহ ধরে, তাহলে দেখবে খুব বেশি দূরের কথা ভাববে না। একটা সপ্তাহ নাও, সেই সপ্তাহের মধ্যে একটা একটা করে সিলেবাস বা একটা একটা করে তোমাদের সেগমেন্ট শেষ করো, তাহলেই দেখবে তোমাদের আস্তে আস্তে পুরো বিষয়টা রিভিশন হয়ে যাবে। আর অবশ্যই করে বিকেল 4টের সময় আমার এই চ্যানেলে যে ক্লাসটা যায় সেটাতে জয়েন করতে ভুলো না, কারণ সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন আলোচিত হয়, তোমাদের জন্যই ভালো, রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার তোমাদের দিয়ে দিই, এই নাম্বারে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই নাম্বারে কিন্তু কোনো ব্যাচ, বই, যা কিছু রিলেটেড, এক্সাম রিলেটেড, পিডিএফ রিলেটেড সমস্ত কিছু এখানেই তোমাদের হবে। ঠিক আছে? জাস্ট একটা হাই পাঠালেই তোমাদের সমস্ত বেদনা দূর হয়ে যাবে। ওকে? আর তার সঙ্গে সঙ্গে এই কোডটা নিতে ভুলো না। যদি কোনো ব্যাচ নাও, যাই কিছু নাও, Y1012, ইট ইজ ইয়োর কোড, যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেতে পারো। তো চলো, দেখা হচ্ছে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, দেখা হবে আবার কোনো দিন, আবার কোনো নতুন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে। আর আজকে এই পর্যন্ত রাখছি, বিকেল 4টের সময়ের ক্লাস কিন্তু সোম থেকে শনি যায়, করতে ভুলবে না। চলো, বাই।